আসসালামু আলাইকুম। সরল ও দ্বিঘাত অসমতার ক্লাস চলছে। যারা প্রথম লেকচারটা মিস করেছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন যে প্রথম ভিডিওটা বা প্রথম লেকচারটার লিংক দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে টাইপ 2 ভগ্নাংশের অসমতা। তার আগে আমরা একটু বুঝে নেই যে ভগ্নাংশের ব্যাপারটা একটু আমরা যদি বোঝার চেষ্টা করি। ধরেন 1/3, তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, আপনারা সবাই বুঝতে পারছেন। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এই যে লব, ভগ্নাংশের লব হর থেকে কি হবে? ছোট হবে, হর থেকে ছোট হবে, তবে এটাকে আমরা বলবো কি একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তাই না? আবার যদি বলি আমি 3/2, তাহলে দেখেন এখানে লবটা কি হচ্ছে? এখানে লবটা হচ্ছে হর থেকে বড়, তবে এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা আছে কি মিশ্র ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে যেটা হয় সেটাই হচ্ছে কি আমাদের মিশ্র ভগ্নাংশ। যাই হোক, এটা আমাদের আজকে আলোচনার বিষয় না। তো দেখেন এই কথাগুলো আসলে আমি কেন বললাম। একটা প্রকৃত ভগ্নাংশ যদি 1/3 একটা এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে থাকি, মানে মোট কথা হচ্ছে কি লব হর থেকে ছোট হলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আরো যদি সহজভাবে মনে রাখতে চান, তাহলে যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে তাহলে এটা প্রকৃত, আর উপরে বড় থাকলে তাহলে এটা হবে কি অপ্রকৃত। উপরে ছোট থাকলে নিচ থেকে যদি উপরে ছোট থাকে তাহলে হবে প্রকৃত, আর নিচ থেকে যদি উপরে বড় থাকে তাহলে সেটা হবে কি অপ্রকৃত। এখন এটা বলার কারণ কি? এটা বলার কারণ কি একটু খেয়াল করেন তো। আমরা যদি তুলনা করি, ধরেন 1/3 আর একটা হচ্ছে 1/5, দুইটাই প্রকৃত ভগ্নাংশ, দুইটাই কি প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা কি বলতে পারবো যে আসলে কোনটা বড় কোনটা ছোট? 1/3 বড় না 1/5 ছোট? যদিও দেখা যাচ্ছে এখানে নিচে হচ্ছে কি 5 বড়, তাহলে অনেকে আনসার করবে কি 1/5 ইজ গ্রেটার দেন 1/3, 1/5 হচ্ছে 1/3 থেকে বড়। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। আসেন ভাগ ব্যাপারটা আসলে কি বোঝায়। ধরেন 1/3 এই কথাটার মানেটা কি, এটার এই কথাটার মিনিংটা কি? আসলে এটা যদি বোঝার চেষ্টা করি আমরা 1/3 কথাটার মিনিংটা কি। ধরেন একটা আপেল আছে একটা জায়গাতে, সেই আপেলটাকে আমরা কয় ভাগ করলাম? 3 ভাগ করলাম। সেই আপেলটাকে আমরা কয় ভাগ করলাম? 3 ভাগ। 3 ভাগ করে এক অংশ নিলাম, 3 ভাগ করে কি নিলাম? এক অংশ নিলাম। যেই পরিমাণ হবে, আমি যদি একটা আপেলকে 5 ভাগ করে এক অংশ নেই, সেই পরিমাণটা কি কম হবে না বেশি হবে? একটা আপেলকে 3 ভাগ করে যদি আমি এক অংশ নেই, আর যদি 5 ভাগ করে এক অংশ নেই, তাহলে কোন অংশটা বড় হবে? সেটা সবাই বুঝতে পারছেন। যদি একটা আপেলকে 3 ভাগ করে একটা অংশ নেওয়া হয়, তাহলে যেই পরিমাণ পাওয়া যাবে 5 ভাগ করে এক অংশ নিলে অবশ্যই তার থেকে বেশি হবে। তাহলে সিম্পলি যদি আমরা চিন্তা করি 1/3 ইজ গ্রেটার দেন 1/5, তাই না? ভগ্নাংশের মিনিংটা কি দাঁড়ালো? ধরেন 2/3, এটার মানেটা কি? কোন একটা জিনিসকে যদি আমরা 3 ভাগ করি, 3 ভাগ করে সেখান থেকে আমরা 2 ভাগ নিলাম, তাই না? অথবা ধরেন আপনি 7/12, ধরা যাক একটা, আমি যেহেতু আপেলের কথাই বললাম, একটা আপেলকে 12 ভাগ করে সমান 12 ভাগ করে সেখান থেকে আমরা 7 ভাগ নিলাম। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? তো ভগ্নাংশের ইনার মিনিংটা আশা করি বোঝা গেল। এখন দেখেন কি বললাম, আপনারা তো এইভাবে অনুধাবন করে বুঝতেই পারবেন। তাছাড়াও দেখেন কোন একটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, কোন একটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিচে যত বড় হতে থাকবে সংখ্যাটা তত আসলে ছোট হতে থাকবে। যেমন ধরা যাক 1/7, আমি যদি বলি 1/49, তারপরে বলি 1/81, তাহলে বলেন তো এই তিনটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? যদি আমি বড় থেকে ছোটর সিকোয়েন্স সাজাতে চাই তাহলে কেমন হবে বলেন তো? 1/7, ওই যে নিচে যত ছোট হবে সংখ্যাটা আসলে তত বড়, আর নিচে যত বড় হবে সংখ্যাটা আসলে তত কি হবে? ছোট হতে থাকবে। তাহলে 1/7 হচ্ছে সব থেকে বড়, তারপরে বড় হচ্ছে কি 1/49, তারপরে বড় হচ্ছে 1/81, তাই না? এটা তো আশা করি আপনারা ভাই বুঝতে পারছেন নাকি? এটা তো বোঝা গেছে। তাহলে আমরা কি বুঝলাম? একটা প্রকৃত ভগ্নাংশ যদি হয়ে থাকে, যদি প্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে তার নিচে যত বড় হতে থাকবে ভগ্নাংশটা তত আসলে ছোট হতে থাকবে। এটা কি বোঝা গেল না গেল না? এটা আসলে আমাদের কাজে লাগবে, এই জন্য আমি আগেই বলে রাখলাম, এই জন্য আমি আগে কি করলাম? বলে রাখলাম। ধরেন যদি অপ্রকৃত হতো ঘটনাটা কি হতো? ধরেন 5/3, 5/3 নিচে আপনি এই যে হর এটাকে ঠিক রেখে উপরে বাড়াতে থাকলেন, সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? সেই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? তাহলে এখানে কোনটা ছোট কোনটা বড় হবে? অপ্রকৃতর ক্ষেত্রে চিন্তা করতে হবে ওই একইভাবে। যদি আপনারা চিন্তা করেন অপ্রকৃতর ক্ষেত্রে, যদি চিন্তা করেন যে দেখেন এখানে হর সেম আছে, তাই না? উপরের দিকে হচ্ছে কি সংখ্যাটা বড় হচ্ছে, তাই না? তাহলে এই সম্পূর্ণ ভগ্নাংশটা আসলে ছোট থেকে বড় কেমন হবে? ব্যাপারটা কেমন হবে, তাই না? তাহলে 5/3 হবে সব থেকে ছোট,
তারপরে হবে 10/3, তারপরে হবে 16/3। অপ্রকৃতর ক্ষেত্রে যদি উপরে বড় হয় সংখ্যাটা কি হতে থাকবে? বড় হতে থাকবে। হর একই রেখে যদি উপরে বড় হতে থাকে তাহলে সংখ্যাটা পুরো ভগ্নাংশটা কি হতে থাকবে? বড় হতে থাকবে। পুরো ভগ্নাংশটা কি হতে থাকবে? বড় হতে থাকবে। এটা কি বোঝা গেল? এটা কি বোঝা গেল? প্রকৃতর বেলায় অপ্রকৃতর বেলায় কি হচ্ছে, এটা কি বোঝা গেল কিনা? ওকে, এবার দেখেন, এবার দেখেন যে কোনো একটা বাস্তব সংখ্যা এ আর একটা বাস্তব সংখ্যা বি, যদি এ বি থেকে বড় হয়, যদি এ বি থেকে বড় হয়, তাহলে আমি যদি উল্টে দেই অর্থাৎ 1/a করি এবং 1/b করি, তাহলে ঘটনাটা কেমন হচ্ছে আসলে? তাহলে ঘটনাটা কি ঘটছে এখানে? 1/a এবং 1/b যদি করি তাহলে এটাই এখানে কি গ্রেটার দেনই হবে? এ বি থেকে বড়, এ হচ্ছে বি থেকে বড়, এ কি বললাম আমি? বি থেকে বড়। তাহলে যদি উল্টে দেই, ধরেন একটা উদাহরণ হিসেবে নেওয়া যাক, এ হচ্ছে 5, বি হচ্ছে 4। যদি আমি এটাকে উল্টে দেই তাহলে কি হবে? 1/5, 1/4। তাহলে দেখেন তো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটাও কি একটা প্রকৃত ভগ্নাংশ। আমি বললাম যে প্রকৃত ভগ্নাংশের নিচে যদি ছোট থাকে তাহলে সেটা আসলে ভগ্নাংশটা অ্যাকচুয়ালি বড় হয়ে যায়। তাহলে কি হবে? 1/4 গ্রেটার দেন 1/5। যদি এটার মতো করে লিখতে চাই তাহলে এখানে 1/4 যেহেতু বড়, তাহলে হাটা থাকবে 1/4 এর দিকে, তার মানে এখানে লেস দেন চিহ্ন হবে, তাই না? তাহলে চিহ্নটা কি হবে? লেস দেন হবে। কথা কি বোঝা গেল? যদি একটি সংখ্যা এ বি থেকে বড় হয় তো তাদেরকে যদি আমি বিপরীত করে দেই তাহলে 1/a 1/b থেকে ছোট হয়ে যাবে। যদি আরো সহজ করে বলি, যদি আরো সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমি যদি অসমতাটাকে উল্টে দেই তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, তাই না? তাহলে উল্টে দিলে কি হবে? বিপরীতকরণ করলে কি হবে? 1/a লেস দেন 1/b। এটা কি বোঝা গেল? ভগ্নাংশের এই ব্যাপারটা কি বোঝা গেল? ভগ্নাংশের এই ব্যাপারটা বোঝা গেল কিনা বলেন? আশা করি সবাই এই ব্যাপারটা বুঝতে পারছেন যে যদি একটি সংখ্যা একটা সংখ্যা থেকে বড় হয় তাদেরকে বিপরীত করলে চিহ্নটা কি হয়ে যাবে? উল্টে যাবে, তাই না? সেই মাত্র আমি যেটা দেখালাম আপনাদেরকে। এবার দেখেন, আমি যদি এবার দেখেন আমি যদি একটি প্রকৃত ভগ্নাংশকে, একটি প্রকৃত ভগ্নাংশকে আমি যদি কি করি? রুট করি, তাহলে সংখ্যাটা আসলে কেমন হয়? ধরেন 1/3, এটাকে যদি আমি রুট ওভার করি, এটাকে যদি আমি রুট ওভার করি, তাই না? তাহলে কি হবে? 1 কে রুট ওভার করলে 1, 3 কে রুট করলে কি হবে? √3। তাহলে এই পুরা সংখ্যাটা কি হচ্ছে আসলে? ছোট হচ্ছে না? পুরা সংখ্যাটা আসলে কি হচ্ছে? ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে? এই সংখ্যাটা কিন্তু আসলে ছোট হচ্ছে না, বড় হচ্ছে। কারণ নিচ যত কমানো যাবে পুরা ভগ্নাংশটা তত আসলে কি হবে? বড় হতে থাকবে। কিছুক্ষণ আগেই বললাম, নিচ যত কমানো যাবে পুরো সংখ্যাটা আসলে কি হতে থাকবে? বড় হতে থাকবে। তাহলে 3 এবং √3, √3 তো 3 থেকে ছোট, তাই না? তাহলে এই সংখ্যাটা আসলে কি হয়ে গেল? বড় হয়ে গেল। তার মানে কি, প্রকৃত ভগ্নাংশকে যদি রুট ওভার করা হয় তবে সেটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। একটা প্রকৃত ভগ্নাংশকে যদি রুট ওভার করা হয় তাহলে পুরো ভগ্নাংশটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। এবার দেখেন, এবার খেয়াল করেন, যদি আমি একটা প্রকৃত ভগ্নাংশকে বর্গ করতাম কিংবা এখানে যে কোনো পাওয়ারই করি না কেন, তাহলে ধরেন আমি এখানে টু দি পাওয়ার 4ই করলাম, তাহলে কি হতো? 1 এর উপরে পাওয়ার 4 মানে 1, 3 এর উপরে পাওয়ার 4 মানে 3 দি পাওয়ার 4। তাহলে ঘটনাটা কি ঘটছে এখানে দেখেন তো, 1/3 মানে তো অনেক, মানে ভালো বড় একটা সংখ্যা। তো নিচের দিকে সংখ্যাটা কি হচ্ছে? বড় হচ্ছে। পূর্বের তুলনায় সংখ্যাটা কি হচ্ছে? বড় হচ্ছে। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিচে বড় হওয়া মানে মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিচের সংখ্যাটা বড় হওয়া মানে কি? পুরো ভগ্নাংশটা কি হচ্ছে? পূর্বের তুলনায় ছোট হচ্ছে। আর রুট করা মানে কি? পূর্বের তুলনায় বড় হচ্ছে। রুট করা মানে পূর্বের তুলনায় বড় হচ্ছে। আর পাওয়ার করা মানে কি? পূর্বের তুলনায় ছোট হচ্ছে। আমি কি এটা বুঝাতে পারলাম নাকি পারলাম না? আমি কি এটা বোঝাতে পারলাম নাকি পারলাম না? তো ভগ্নাংশের এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমরা ব্যবহার করে, এই কনসেপ্ট গুলোকে আমরা ব্যবহার করে কয়েকটা এক্সাম্পল দেখব। আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে কি ঘটছে। তো এই উদাহরণগুলো একটু লক্ষ্য করেন, এই উদাহরণগুলো একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনারা কিছুক্ষণ আগে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো অ্যাপ্লিকেশন আসলে এখানেই দেখতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা কথা একটু বলে নিই, আরেকটা ব্যাপার একটু বলে নিই। ধরেন পি গ্রেটার দেন কিউ, পি যে কোনো একটা বাস্তব সংখ্যা, কিউ যে কোনো একটা বাস্তব সংখ্যা, যেখানে পি কিউ থেকে বড়। তাহলে অন্য যে কোনো একটা সংখ্যা যদি সি হয়, আমি যদি পি থেকে সি কে মাইনাস করি এবং কিউ থেকে সি কে মাইনাস করি, তাহলে ব্যাপারটা কি একই রকম থাকবে। কারণ দেখেন, ধরেন পি হচ্ছে 8, পি হচ্ছে 8 আর কিউ হচ্ছে কি 6, আর সি ইজ ইকুয়ালস টু 2 বিবেচনা করে, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে যা থাকবে থাকে কত? 6, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 4। এই 6 4 থেকে বড় না?
6 কি 4 থেকে বড় না? তার মানে একটি সংখ্যা একটি সংখ্যা থেকে বড় হলে একই রকম সংখ্যা যদি আমরা দুইটা থেকে বিয়োগ করে দেই তাহলে এই গ্রেটার দেনই থাকবে, অর্থাৎ পি মাইনাস সি কিউ মাইনাস সি থেকে অবশ্যই কি হবে, বড় হবে। একই কথা বলা যায় যদি আমরা যোগ করতাম তাহলে ঘটনাটা সেম হতো। যেমন ধরেন 8 যোগ 2 কত হতো, এখানে আমার 10, আর 6 যোগ 2 মানে কত হতো, আমার 8 হতো। তাহলে 10 8 থেকে কি বড়। একই কথা আমরা বলতে পারি যে পি ডিভাইডেড বাই সি গ্রেটার দেন কিউ ডিভাইডেড বাই সি, তাই না? না, এখানে একটা ব্যাপার আছে আবার, যদি সি এর ভ্যালু যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে কিন্তু চিহ্নটা আবার উল্টে যাবে। তাহলে কিন্তু চিহ্নটা আবার উল্টে যাবে। কেন চিহ্ন উল্টে যাবে একটু চিন্তা করেন। যদি সি পজিটিভ হয় তাহলে এই কথা সত্যি, সি যদি ধনাত্মক হয়, যেমন সি যদি 2 হয় তাহলে এই কথা সত্যি। তাহলে এই কথা সত্যি। যেমন ধরেন পি এর মান আমি বলছিলাম 8, সি এর মান 2, গ্রেটার দেন আমি বলছিলাম কি যে কিউ এর মান আমরা ধরি 3 আর সি এর মান 2, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 4 আর এখানে কি হচ্ছে 3, তাহলে 4 কি 3 থেকে বড় না? তাহলে সি যখন ধনাত্মক হবে, এই ঘটনাটা কখন ঘটবে, এটা কখন ঘটবে, সি যখন ধনাত্মক হবে, সি যখন কি পজিটিভ হবে, সি যখন কি হবে পজিটিভ হবে, সি যখন পজিটিভ হবে তখনই এই কথাটা সত্য হবে। সি যদি নেগেটিভ হয় তাহলে ঘটনা কোনটা সত্যি হবে, সি যদি নেগেটিভ হয় ঘটনা কোনটা সত্যি হবে, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। দেখেন সি নেগেটিভ, সি কে আমরা এখন কি ধরলাম, নেগেটিভ, তাহলে সি ইজ ইকুয়ালস টু -2 ধরেন। তাহলে পি গ্রেটার দেন কিউ, পি গ্রেটার দেন কিউ, আপনি কি করছেন, ভাগ করছেন, কি দিয়ে ভাগ করছেন, -2 দিয়ে ভাগ করছেন। তাহলে ধরেন পি এর মান ওই যে 8 ধরছিলাম আমরা, তাই না? 8 ডিভাইডেড বাই -2 আর একটা হচ্ছে 6 ডিভাইডেড বাই -2, এটার ফলাফল কত, এটার ফলাফল হচ্ছে কত আমাদের -4, এটার ফলাফল কত, এটার ফলাফল হচ্ছে -3। এখন বলেন তো মাইনাসের 4 বড় না মাইনাসের 3 বড়? যে গত ক্লাসে আমি বলে আসছি মাইনাসের সংখ্যা আসলে যত ছোট হয় সেটা আসলে তত কি বড় হয়, মাইনাসের সংখ্যা যত ছোট হয় সেটা আসলে তত কি হয়, বড় হয়। তাহলে এখন কি হয়ে গেছে, -3 গ্রেটার দেন -4, তাই না? -3 হচ্ছে -4 থেকে বড়। চিহ্নটা দেখেন কি হয়েছে, ছিল গ্রেটার দেন হয়ে গেছে লেস দেন, ছিল গ্রেটার দেন হয়ে গেছে লেস দেন। তার মানে কি, মাইনাস কোন সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। মাইনাসের কোন সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর কোন সংখ্যা যদি আপনি যোগ অথবা বিয়োগ করেন তাহলে চিহ্ন কি হবে, সেমই থাকবে। আবারও বলতেছি, মাইনাসের কোন সংখ্যা দ্বারা গুণ করলে, আচ্ছা গুণের একটা উদাহরণ কি দেখায় দিব, দেখায় দেওয়া যায়। ওই একই উদাহরণ আমরা নিলাম, ঠিক আছে? তাহলে পি মানে কত, 8 ইন্টু -2 আর 6 ইন্টু -2, তাহলে কত আসতেছে, 8 দোকানে -16, 8 দোকানে -16 আর এটা 6 দোকানে -12। বলেন তো -16 বড় না -12 বড়? অবশ্যই -12 বড়। তাহলে কি হবে, -12 গ্রেটার দেন -16, তাই না? তার মানে কি, আমি যদি মাইনাস কোন সংখ্যা দ্বারা গুণ করি অথবা ভাগ করি তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, পাল্টে যাবে। মাইনাস কোন সংখ্যা দ্বারা গুণ করি অথবা ভাগ করি তাহলে চিহ্নটা কি হবে, পাল্টে যাবে। বিপরীতকরণ করলে চিহ্নটা কি হবে, পাল্টে যাবে। তাহলে কয়টা ব্যাপার আমরা পাইলাম, চিহ্ন বদল হওয়ার কয়টা জিনিস পাইলাম আমরা, এক, আমি লিখতেছি বিপরীত করলে, কি করলে, বিপরীত করলে, যেটা শুরুতেই বুঝাই আসলাম। আরেকটা ব্যাপার কি, মাইনাস ঋণাত্মক কোন সংখ্যা দ্বারা গুণ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে, অথবা ভাগ করলে চিহ্ন কি হয়ে যাবে, ভাগ করলে চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। এই দুইটা ব্যাপার ভালো করে নোট ডাউন করে নেন। বিপরীত করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মানে কি, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। আর ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্নটা পাল্টে যাবে, কি থাকলে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। ওই অর ইকুয়াল নিয়ে কিন্তু আবার ভয় পায় না, লেস অর ইকুয়াল থাকলে গ্রেটার অর ইকুয়াল হবে, গ্রেটার অর ইকুয়াল থাকলে লেস অর ইকুয়াল হবে, এটা কোনো ব্যাপারই না। তাহলে দেখেন প্রথম প্রশ্ন বলছে যদি পি ও কিউ ধনাত্মক হয়, যদি পি ও কিউ ধনাত্মক হয় তার মানে কি, পি এবং কিউ দুইটা সংখ্যা কি ধনাত্মক আছে, পি এবং কিউ দুইটা সংখ্যা কি আছে, ধনাত্মক আছে, দুইটা সংখ্যা কি আছে, ধনাত্মক আছে, দুটি সংখ্যা ধনাত্মক। তার মানে কি, পি পজিটিভ এবং কিউ কি পজিটিভ, এবং পি গ্রেটার দেন কিউ, পি হচ্ছে কিউ থেকে বড়, পি হচ্ছে কিউ থেকে বড়। তবে নিচের কোনটি সত্য, তবে নিচের কোনটি সত্য, দেখেন তো, পি যদি কিউ থেকে বড় হয়, পি যদি কিউ থেকে বড় হয়, তাদেরকে যদি আমি উল্টে দেই তাহলে কি হবে, বা বিপরীত করে দেই তাহলে কি হবে, 1/p লেস দেন 1/q হবে না? এটা কিনা বললাম আপনাদের, যে দুইটি সংখ্যা একটা একটা থেকে বড় হইলে তাদের বিপরীত করলে কি হবে, চিহ্নটা কি হবে, উল্টে যাবে, মানে গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। দেখেন তো এটা কোথায় আছে, দেখেন তো এটা কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি এইটা, আমাদের অ্যান্সার হবে এটা। বুঝাতে পারলাম নাকি পারলাম না, আমি কি বুঝাতে পারলাম নাকি পারলাম না,
এটা হবে অ্যান্সার। এটা কেন অ্যান্সার না বুঝতে পারতেছেন? পি কিউ থেকে বড়, পি কিউ থেকে বড়, ধরেন পি ইজ ইকুয়ালস টু 4, কিউ ইজ ইকুয়ালস টু 2, তাহলে যদি আমি এরকম লিখতে পারি, এই যে পি কিউ থেকে বড়, পির মান 4, কিউর মান 2, অবশ্যই 4 2 থেকে বড়। যদি বিপরীত করে দেয় তাহলে 1/4 এবং 1/2, তাহলে 1/4 মানে কি, যে প্রকৃত ভগ্নাংশ নিচে বড় চলে আসছে, 2 থেকে এটা বড়, তার মানে এটা কি পুরো ভগ্নাংশটা আসলে কি ছোট। কার থেকে ছোট? কার থেকে ছোট? এই 1/2 থেকে ছোট। তাহলে কি হবে? 1/2 1/4 থেকে বড় হওয়ার কথা, তাই না? কিন্তু দেখেন এখানে কি বলা আছে, দেখেন তো। ও সরি 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 সরি, আসলে উত্তর কোনটা হবে বলেন তো? এই যে এটা হওয়ার উপর কথা। হ্যাঁ সরি, এটা উত্তর হবে না, উত্তর এটা হবে না, দুঃখিত। আমি বলছি ঠিকই কিন্তু দাগাইছি ভুলটা। এই যে এটা হবে উত্তর, তাই না? এটা হবে উত্তর যে 1/p লেস দেন 1/q। এটা এখানে গ্রেটার দেন ছিল, তাই না? এখানে গ্রেটার দেন ছিল, এটা বড় হবে না। এই যে দেখেন 1/4, 1/4 কি বড় আছে? 2 থেকে 1/2 থেকে কি বড় আছে? না, বড় নাই। আচ্ছা আমি এটা আবার একটু বলি, দেখেন বলছে পি এবং কিউ ধনাত্মক হয়, যদি পি এবং কিউ ধনাত্মক হয়, পিও পজিটিভ কিউ পজিটিভ, পি যেখানে কিউ থেকে বড়, তাহলে যদি আমি বিপরীতকরণ করি তাহলে 1/p কি হবে? যে বিপরীতকরণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আছে গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন 1/q। তাহলে এটা হবে কি আমাদের উত্তরে, যে উদাহরণ এখানে দেওয়া আছে, তাই না? তাহলে এটা আছে আমাদের অপশন নাম্বার ক তে আছে, অপশন নাম্বার ক তে, তাহলে উত্তর হবে এটা। তো এটা তো ভুল, আপনারা বুঝতেই পারতেছেন। এবার আসেন 2 - p, এই যে দেখেন ছিল পজিটিভ পি, করছি কি মাইনাসের পি, মাইনাসের কিউ, তাহলে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে। কথা বুঝেন নাই? আগে মাইনাস দ্বারা গুণ করতেছে, তারপরে দুই পাশে 2 যোগ করে দিছে, তাই না? তাহলে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন তো পরিবর্তন হওয়ার কথা, সেটা তো হয় নাই। সেটা কি হয়েছে? হয় নাই, তার মানে এটাও কি উত্তর হবে না। একই কথা এখানেও প্রযোজ্য। দেখেন এটা হয়েছে কেমনে, ছিল কি পি গ্রেটার দেন কিউ, আগে কি করছি -1 দ্বারা উভয় পক্ষে আমি গুণ করছি, তাহলে কি হবে মাইনাসের পি -1 দ্বারা গুণ করলে, মানে কোন মাইনাসের কোন সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে কি হয়, চিহ্নটা পরিবর্তিত হয়ে যায়। তাহলে গ্রেটার দেন কি হয়ে যেত, লেস দেন মাইনাস কিউ, তারপর উভয় পাশে আমরা কি করলাম 2 যোগ করে দিলাম, আমরা উভয় পাশে কি করলাম 2 যোগ করে দিলাম। তাহলে হওয়ার কথা ছিল এটা, তাই না? হওয়ার কথা ছিল এটা, কিন্তু আছে কি গ্রেটার দেন, সেম কথা কি এটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এগুলো কি হবে না, উত্তর হবে না, উত্তর হবে আমাদের এই ক, উত্তর হবে আমাদের এই ক। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আসেন 2 নাম্বারটাতে, এবার আসেন 2 নাম্বারটাতে। 2 নাম্বারটাতে কি বলা আছে, যদি যদি এক্স এর মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এখন 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, ধরা যাক 0.5, ধরা যাক 0.5, এই 0.5 কি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। এখন 0.5 মানে কি 1/2 না? এটা কি একটা ভগ্নাংশ না? বলেন তো, এটা কি একটা ভগ্নাংশ না? এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ কিনা বলেন তো দেখি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ কিনা? 0 থেকে 1 এর মধ্যে যা আছে সবই কি প্রকৃত ভগ্নাংশ হবে। আপনারা একটা উদাহরণ নেন, আবার নেন, ধরেন 0.75 নিলেন, এটা কি 0 থেকে বড় না এবং 1 থেকে ছোট না? অবশ্যই 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটা মানে কি বলেন তো, এই দশমিকের জন্য একটা 1 আপনারা সবাই পারেন, তারপরে দুইটা ঘর কি হবে, দুইটা 0 হবে আর উপর হবে 75। যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে সেটা কি হবে বলেন তো, 3 × 75, 4 × 100, 3/4। দেখেন তো একটা প্রকৃত ভগ্নাংশ আসছে কিনা। 0 থেকে 1 এর মধ্যে যে কোনো সংখ্যায় আপনি নেবেন না কেন, সেটা একটা কি হবে ভগ্নাংশ, এবং সেই ভগ্নাংশটা কেমন হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে আমরা জানি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটু আগে ডিসকাস করে আসছে, এটা কি করে আসছি বলেন তো, বলেন তো কি করে আসছি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, একটু রিকল করেন, যদি মনে না থাকে একটু রিকল করেন। এবার আসেন এখানে মানগুলো বসান। ধরেন এক্স এর মান আপনি এটাই নিলেন, ঠিক আছে, এক্স এর মান এটাই নিলেন, নিয়ে একটু বসায় বসায় চেক করেন। এই যে 1/2, 1/2 এর মানেটা কি, 1 ইনটু এই ভাগ গুণ করে দিলে কি হয়ে যাবে, ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে 2 আসছে। কি আসছে, 2 আসছে। এখানে বসান তো 1/2 কিউব, তার মানে কি 1/2 কিউবে 8। ওকে, এবার এখানে বসান তো কি আসে দেখেন তো, 1/2 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, এই জন্য আমি দেই নাই। তাহলে কি আসতেছে ব্যাপারটা 1/1/4, তাহলে কি হবে 1 ইনটু এই ভাগকে গুণ করে দিলে 4/1 হবে, সমান সমান 4 আসবে, সমান সমান কি আসবে 4 আসবে। আর এটা মানে কি 1/2 স্কয়ার, তার মানে কি 1/4। তাহলে বলেন তো এখানে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় কোনটা, 1/8 8 ভাগের একটা অংশ, 1/4 4 ভাগের একটা অংশ, আর দুইটা ধরেন আমি আপেল দিয়ে চিন্তা করি, দুইটা আপেল, একটা আপেল রে 8 ভাগ করে তার 1 ভাগ নিছি, একটা আপেলে 4 ভাগ করে তার 1 ভাগ নিছি, আর এখানে আছে 4টা আপেল, তাহলে সবচেয়ে বেশি আছে কোথায়, এখানে আছে, তাহলে 4 হবে সবচেয়ে বড়, 4 হবে সবচেয়ে বড়। তারপরে বড় কোনটা, 2, তারপরে বড় হবে কি এই যে দুইটা আপেল, তারপরে বড় হবে কি একটা আপেলে 4 ভাগ করে এক অংশ নেওয়া, একটা আপেলে 4 ভাগ করে এক অংশ নেওয়া, তারপরে বড় হবে কি এই 1/8। এই হচ্ছে আমাদের বড় থেকে ছোট ক্রম। বুঝা গেল না, গেল না? তাহলে বলেন যদি x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়,
তবে নিচের কোনটি বাকি তিনটি হতে বড়? বাকি তিনটি হতে বড় কোনটা? বাকি তিনটি হতে বড় কোনটা? এই যে 4 যেখানে আসছে সেটা। 4 কোথায় আসছে? এখানে আসছে, তাই না? সরি, এখানে না, 4 আসছে আমাদের এই জায়গাতে, তাই না? 4 আসছে কোন জায়গাতে? এইটাতে। তাহলে উত্তর হবে কি? এটা। এই যে গ হবে আমাদের উত্তর। কথা কি বোঝা গেল না গেল না? কথা কি বোঝা গেল নাকি গেল না? এখন এক্স এর ভ্যালু যদি আমি একটু উপরে একটা জিনিস দেখাইয়া দেই, যদি এক্স এর মানটা যদি এই সীমার মধ্যে না হতো, বলতো 1 থেকে বড়, যদি বলতো এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1, তাহলে কি হইতো দেখেন তো? এক্স এর মান ধরেন 2, এক্স এর মান ধরেন 2, তাহলে এখানে কি হইতো? 1/2, 1/x ইজ ইকুয়ালস টু কি হইতো? 1/2, 1/2। তারপরে আসেন এক্স কিউব মানে কি হইতো? 2 কিউব, তার মানে কি 8। তারপরে বলেন কি হইতো? 1/x স্কয়ার, তার মানে 1/2 স্কয়ার, তার মানে কি 4। তারপর হচ্ছে কি x স্কয়ার, তার মানে কি 2 স্কয়ার ইজ ইকুয়ালস টু কত? 4। তাহলে কোনটা বড় হইতো বলেন তো? তাহলে বড় হইতো আগে 8, তারপরে বড় হইতো 4, তারপরে হইতো হাফ, তারপরে হইতো 1/4। 8 আসছে কোথা থেকে? এই যে 2 কিউব থেকে 8 আসছে। 2 কিউব মানে কি x কিউব। তখন কিন্তু উত্তর হইতো এটা, তখন কিন্তু উত্তর হইতো এটা, তখন কিন্তু উত্তর হইতো কি? এটা উত্তর হইতো যদি এই কথা বলা থাকতো। আর এই শর্ত অনুসারে উত্তর কি? এটা। এই শর্ত অনুসারে উত্তর হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এবং ভগ্নাংশের যে প্রথম বেসিক ব্যাপারটা ডিসকাস করা হয়েছে সেটাও কি আপনারা বুঝতে পারছেন? কথা কি বোঝা গেল না গেল না? ওকে, এবার দেখেন আরো দুইটা কোশ্চেন দেখেন কি বলা আছে। বলা আছে যদি n এর মান -1 থেকে বড় এবং 0 থেকে ছোট, n এর মান -1 থেকে বড় এবং 0 থেকে ছোট, n এর মান -1 থেকে বড় এবং 0 থেকে ছোট মানে কি? সংখ্যাটা হবে ঋণাত্মক। মানে কি? -1 থেকে বড় তো ঋণাত্মকই আছে, এবং 0 থেকে ছোট, 0 থেকে ছোট যে কোনো সংখ্যাই কি? ঋণাত্মক সংখ্যা। তাহলে -1 থেকে বড় এবং 0 থেকে ছোট এমন একটা সংখ্যা বিবেচনা করি, ধরেন -0.5। এটা কি -1 থেকে বড় না? এই যে দেখেন 1 থেকে কি সরি 1 থেকে কি 0.5 টা ছোট, যেহেতু ঋণাত্মক চিহ্ন সামনে আছে, তার মানে কি -1 থেকে এটা কি বড় হবে। ঋণাত্মক সংখ্যা আসলে যত ছোট হয় সেটা মানে ব্যাপারটা কি ঘটে? বড় হচ্ছে, তাই না? ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা যত ছোট হয় আসলে সেটা তত কি হয়? বড় হয়। আপনারা তো জানেন সেটা। এবং এই 0 কি? 0 থেকে কি এটা ছোট না? 0 থেকে এটা ছোট কিনা বলেন? ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা যত ছোট হয় সেটা আসলে তত বড় হয়, এবং যেহেতু নেগেটিভ সংখ্যা তার মানে অবশ্যই 0 থেকে ছোট। তাহলে এই সীমার মধ্যে এটা পড়ছে কিনা বলেন? n এর মান যদি আমরা এটা বিবেচনা করি, এই সীমার মধ্যে এটা পড়ছে কিনা বলেন? তাহলে এটাও কি একটা প্রকৃত ভগ্নাংশ না? যদিও এটা নেগেটিভ প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা মাইনাস চিহ্ন আছে, ঋণাত্মক একটা ভগ্নাংশ, তারপরেও কি এটা প্রকৃত কিনা বলেন তো? n ইজ ইকুয়ালস আমরা কি বলতে পারি? n ইজ ইকুয়ালস আমরা -হাফ বলতে পারি কিনা? তাহলে দেখেন তো কি বলছে? যদি n এর মান -1 থেকে বড় এবং 0 থেকে ছোট হয়, তবে নিচের কোনটি সব থেকে বড়? নিচের কোনটি সব থেকে বড়? n এর এই ভ্যালুটা যে আমরা বিবেচনা করলাম এই শর্ত অনুসারে, এটা জাস্ট এখানে ইনপুট করেন তো, দেখেন তো কি হয়। তাহলে কি দাঁড়ায় বলেন তো? n/2, তার মানে কি -1/2, -1/2। তাহলে দেখেন এই যে -হাফ ইনটু এই ভাগটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে নিচে এখানে টুর নিচে মনে মনে কিছু নাই মানে কি 1 আছে না? টুর নিচে কিছু নাই মানে কি 1 আছে কিনা বলেন? তাহলে উল্টা দিলে কি হবে? হাফ হবে না? তাহলে কি হবে? -1/4, -1/4। n এর মান যদি আমি -হাফ বিবেচনা করি শর্ত অনুসারে, তাহলে n/2 দ্বারাই কত? -1/4। n স্কয়ার কি দাঁড়ায়? n স্কয়ার কি দাঁড়ায়? -হাফ স্কয়ার। মাইনাসের উপর স্কয়ার থাকার কারণে মাইনাস কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। মনে রাখবেন মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে সেই মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে সেই মাইনাস প্লাস হয়ে যায়। হাফ স্কয়ার মানে কত? 1/4। হাফ স্কয়ার মানে কত? 1/4। এবার আসেন 1/n স্কয়ার, তার মানে এটা কি? 1/-হাফ স্কয়ার। তাহলে 1 মাইনাসের উপর স্কয়ার প্লাস হয়ে যাবে, 1/2 মানে এই যে বুঝে যেতেছে 1/4 হবে। তাহলে কি হবে? 1 এই যে ভাগ, এটা গুণ করে দিলে 1/4 উল্টে যাবে, তাহলে কি হবে? 4। কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। ইকুয়ালস টু কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর এখানে আছে কি n+1, তার মানে কি -হাফ প্লাস 1। তাহলে 1 থেকে যদি অর্ধেক চলে যায়, বাকি থাকে কি আরো অর্ধেক, হাফ। তাহলে বলেন সব থেকে বড় কোনটা? -1/4, সে তো অলরেডি ছোট অবস্থায় আছে, তাই না? বাকি বাকি তিনটা যদি খেয়াল করেন, 1/4, 4 এবং হাফ, তিনটা তো ধনাত্মক, সে ঋণাত্মক। তাহলে সেই হিসাব থেকে অটোমেটিক্যালি বাদ, মানে এমনিতেই সে বাদ। ঋণাত্মক সংখ্যা কি ধনাত্মক যত ছোট হোক না কেন তার থেকেও ছোট, তাই না? তাহলে সেই হিসাব থেকে বাদ। এবার আসেন হাফ বড় না 4 বড় না 1/4 বড়? বুঝাই যাচ্ছে এখানে 4 বড়, বুঝাই যাচ্ছে কি এখানে 4 বড়। তারপরে বড় কোনটা? এই যে প্রকৃত ভগ্নাংশের নিচে যত বড় হয় সেটা আসলে তত ভগ্নাংশটা তত আসলে কি হয়? ছোট হয়। তাহলে বড় কোনটা? হাফ বড়। তারপরে বড় কোনটা? 1/4। তারপরে কোনটা? -1/4। বলেন 4 আসছে কোথা থেকে? এই হচ্ছে সিরিয়াল। 4 আসছে কোথা থেকে? 4 আসছে হচ্ছে আমার এই যে 1/n² থেকে। তাহলে উত্তর হবে কি 1/n²। উত্তর হবে কি 1/n²। বুঝতে পারছেন কিনা? তারপরে আসেন if x³ less than x² less than x, then the value of x could be
এক্স এর ভ্যালুটা কি হতে পারতো, তাই না? যদি এমন হয় এক্স কিউবের মান এক্স স্কোয়ারের মান থেকে ছোট, আবার এক্স এর মান কি এক্স স্কোয়ার থেকে বড়, তাই না? এক্স কিউবের মান এক্স স্কোয়ার থেকে ছোট এবং এক্স এর মান কি এক্স স্কোয়ার থেকে আবার বড়, তার মানেটা কি সবচেয়ে বড় এক্স, তারপরে বড় হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে কি এক্স কিউব, সবার থেকে বড় হবে এক্স, তারপরে হবে এক্স স্কোয়ার, তারপরে হবে কি এক্স কিউব। আপনি জাস্ট মানগুলো বসায় বসায় চেক করেন, দেখেন এক্স এর মান যদি জিরো নেই তাহলে এক্স কিউব মানে কি, জিরোর উপরে কিউব মানে জিরো, এক্স স্কোয়ার মানে কি জিরো, এক্স এর মান কি জিরো, তিনটাই জিরো, এখানে তো কোনো এই যে লেস দেন গ্রেটার দেন কোনো কথাই আসে না, তাই না? তাহলে অপশন এ এটা সঠিক হবে না। এক্স এর মান যদি আমরা ওয়ান ধরি, ওয়ান কিউব মানে কি ওয়ান, ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান, আর এক্স এর মান ওয়ান তো ওয়ানই, তাহলে এটাও কি ইকুয়াল, তাই না? এখানেও লেস দেন গ্রেটার দেন কোনো কথা আসে না, তাহলে অপশন বি উত্তর হবে না। এবার আসেন 1/3 একটা প্রকৃত ভগ্নাংশ না? 1/3 একটা প্রকৃত ভগ্নাংশ কিনা বলেন? তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যত পাওয়ার বাড়ানো হয় ভগ্নাংশটা তত আসলে কি হয়, ছোট হয়, এটাকে আমি বলছিলাম কিনা? তাহলে দেখেন এক্স এর মান যদি 1/3 হয়, পাওয়ার কত 3, এরপরে পাওয়ার কত 2, এরপরে কিছু নাই মানে কত 1, তাহলে পাওয়ার যত বাড়াইতেছেন এক্স এর মান যদি 1/3 হয়, পাওয়ার যত বাড়াবেন ভগ্নাংশটা তত আসলে কি হবে, ছোট হবে, ভগ্নাংশটা আসলে তত কি হবে, ছোট হবে। যদি আপনাদের অবিশ্বাস হয় তাহলে একটা চেক দেন, তাহলে এক্স স্কোয়ার কি হবে 1/3 স্কোয়ার মানে 9, তাহলে বলেন তো 1/3 বড় না 1/9 বড়, 9/1 বড় নাকি 3/1 বড়? অবভিয়াসলি 3/1 বড়। এবার আসেন এক্স কিউব তার মানে কি 1/3 কিউব, তার মানে কি 1/27, 27/1 তো আরো ছোট, তাই না? তাহলে কি হবে এক্স গ্রেটার দেন এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স কিউব, এটার মানে কিন্তু এটা যদি উল্টাই দেন তাহলে এটা দাঁড়াবে, তাই না? এবার আসেন এটা একটু চেক করে নেন, উত্তর অলরেডি আপনারা বুঝে গেছেন কোনটা হবে, তারপর এটা চেক করে নেন। এক্স কিউব মানে কত, √3 কিউব, তার মানে কি, তার মানেটা কি 3√3। এটা কেমনে করলাম দেখেন, √3 কিউব মানে কি তিনটা √3 গুণ আকারে আছে, √3 কিউব মানে কি তিনটা √3 গুণ আকারে আছে, √3 ইনটু √3 মানে কি √3 ইনটু √3 মানে হচ্ছে √3 স্কয়ার, রুট স্কয়ারে কাটা আছে কি 3 আর একটা √3 আছে, তাহলে কি উত্তর কি হবে 3√3। তাহলে √3 কিউব মানে কি 3√3, 3√3 পাইলাম আমরা। এবার আসেন √3 স্কয়ার, √3 স্কয়ার মানে কত 3, এরপর আসেন কত √3, এরপর আসেন √3 কত, তাহলে দেখেন তো 3√3 বড় কার থেকে বড়, 3 থেকে বড়, 3 আবার √3 থেকে বড়, তার মানে কি হওয়ার কথা ছিল, এইটা অনুসারে হওয়ার কথা ছিল আমরা যদি মান x এর মান √3 নেই তাহলে হওয়ার কথা ছিল x কিউব গ্রেটার দেন x স্কয়ার গ্রেটার দেন x, কিন্তু আমার প্রশ্ন তো বলছে উল্টা, তার মানে কি এটাও অ্যান্সার হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হবে 1/3, সঠিক উত্তর হবে 1/3। আশা করি আপনারা ভগ্নাংশের যে অসমতা আছে সেটা ভালো মতোই বুঝতে পারছেন, আরো প্র্যাকটিস করেন। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানান, আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটার উত্তর দিয়ে দেব। এবং আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, আশা করি সরল এবং দ্বিঘাত অসমতার যে সমস্যাগুলো বা আপনাদের যে ভীতি এই অধ্যায়ের উপর সেটা ইনশাল্লাহ কেটে যাবে। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করে, নেক্সট ক্লাসে আমরা অসমতার সমাধান নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।